আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। ওকে, আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাফিন। মোহাম্মদ রাফি। জি। বয়স কত রাফি? 27+। 27+। জি। জি, শুরু করেন এখন যেখান থেকে বলতে ইচ্ছে করে। ছোটোবেলা থেকে আমি ঢাকাতে বড় হয়েছি। হ্যাঁ। তো আমার পড়াশোনা ঢাকাতে। আমি হচ্ছে যখন ছোটোবেলা থেকে আমাদের ফ্রেন্ডদের সাথে খুব আড্ডা দিতাম, অনেক দুষ্ট ছিলাম এবং আমাদের টোটালি একটা ব্যাচ ছিল, আমরা সবাই মিলে আড্ডা দিতাম। তো এক পর্যায়ে আমার একটা ফ্রেন্ড, সে আমাদের যে কোনো সময় আমাদের হেল্প করতো, যে কোনো বিষয়ে। আমরা অনেক মারামারি করতাম যখন ছোট ছিলাম। তখন ও আমাদের দেখে আমাদের একটা পলিটিক্যাল ইতায় আমাদের অ্যাডজাস্ট করলো। ওকে। করার পরে বললো যে তুমি আমাদের সাথে পলিটিক্স করো। আচ্ছা। তখন আমি পলিটিক্স করতাম না, বুঝতামও না। ওকে। যখন বলছে, বলার পরে আমি ওর সাথে মত দিই। দেওয়ার পরে আমাকে বলে তুমি প্রোগ্রামে অ্যাটেন্ড হও। আমি আমার ছেলেপেলে নিয়ে, আমার খুব লোকজন ছিল, আমি তাদের নিয়ে অ্যাটেন্ড হতাম। হওয়ার পরে যখন ওই জিনিসটা আমি আস্তে আস্তে পলিটিশনটা বুঝতে শুরু করলাম, তখন আমি একটা যে কোনো পোস্টে আসি। আসার পরে আমার নিজ গ্রামে বেশ, আমি একটা বছর ঢাকাতে ভালোই পলিটিক্স করি। করার পরে আমার নিজ গ্রামে আমার ইউনিয়নের দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ আমাকে অফার করে যে তুমি গ্রামে আসো। তো আমি বললাম যে কেন? যে বললো তুমি গ্রামে আসো, গ্রামে আমাদের সাথে রাজনৈতিক ইনভলভ হও। তো আমি পরে ওনার সাথে গেলাম। প্রথমে আমি যেতে চাই না, আমার বাবা মা আমাকে বাধ্য করেছে যে তুমি যেও না, এরকম বাধা দিচ্ছে। তারপর আমি সেটা মানি নাই, যেহেতু আমাদের একটা উঠতি বয়স ছিল। তো পরে যখন কোন ক্লাসে পড়তেন তখন আপনি যখন ইনভাইট করেছেন? আমি তখন ইন্টার কমপ্লিট করছি। ইন্টার কমপ্লিট করেছেন, ওকে। পরে আমাকে যখন নিয়ে গেল 2018 দিকে, 18 দিকে আমাকে এলাকায় নিয়ে গেছে আমার এলাকার এক চাচা। তো উনি নেওয়ার পরে আমি যখন এলাকায় গেছি, যাওয়ার পর উনি আমাকে, আমাদের বিপরীত একটা গ্রুপ ছিল, আমরা একই জায়গায় পলিটিক্সটা করতাম, একই জনের পলিটিক্স করতাম, কিন্তু আমাদের দুইটা গ্রুপ ছিল, মানে একই রাজনৈতিক দলের দুটো পক্ষ। জি। তো পরে উনি আমাকে নিয়ে বলল যে এখানে যেই বিপক্ষটা আমাদের, উনি হচ্ছে এলাকায় অনেক অত্যাচার করে মানুষের উপরে, সেটা হচ্ছে মানুষ মানতে পারে না, আর ভয়ও কিছু বলতে পারতেছে না। অথবা এটা প্রতিবাদ করার মতন কেউ ছিল না তখন। তো পরে যখন আমাকে এলাকায় নেওয়ার পর আমাকে সব কিছু খুলে বলার পরে আমাদের যে গ্রুপের, আমরা প্রায় 30-35 জন একটা গ্রুপ ছিল আমাদের টোটাল গ্রুপটা নিয়ে উনি মিটিং করে। আচ্ছা। করার পরে বলে যে ওকে যেভাবে হোক এখান থেকে উৎখাত করতে হবে, যেহেতু এটা আমাদের ইউনিয়ন, ও পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আসে, এখানে অনেক অত্যাচার করে, এটা মানুষ সহ্য করতে পারতেছে না। পরে আমরা সবাই মিলে তার সাথে একমত হলাম, ঠিক আছে, যদি তাকে উৎখাত করে যদি মানুষের শান্তি ফিরে আসে, আমরা সেটা করব। ওকে। পরে যখন ওনার সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে এলাকায় তখন দুইটা গ্রুপ হয়ে যায়, ওনার একটা আর আমাদের প্রতিপক্ষ একটা। তো হওয়ার পরে আমার যে গ্রুপটা, টোটাল গ্রুপটা আমি নিজে হ্যান্ডেল করতাম, আমরা যারা ছিলাম। আর ওই আমাদের বিপক্ষে যারা, তার বাতিজা ছিল, সে হ্যান্ডেল করতো তাদের গ্রুপ। আচ্ছা। তো এক পর্যায়ে যখন দুইটা গ্রুপ বাজারের ভিতরে মানে চলাফেরা করে, দুজনের প্রতি একটা অন্যরকম চলে আসে, যে এরকম হয়ে গেছে যে যদিও কখনো আমাদের একটা মারামারি পিটাপিটি হয়, তখন হয়তো একজনকে মেরে ফেলবে, এরকম একটা সময় গেছে ওই সময়টা। তো তারপরে জীবনের রিস্ক সবাই নিছি, যে হয় ওকে আমরা উৎখাত করবো, না আমাদেরকে করে দিবে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো হঠাৎ করে একদিন আমি সকালবেলা নাস্তা করতে গেলাম বাজারে, যাওয়ার পরে ওই প্রতিপক্ষের লোকজনে আমাকে অনেক বাজে ধরনের বকাবকি করছে, সেটা আমি সহ্য করতে পারিনি। পরে আমার পক্ষের যেই কাকা ছিল তাকে আমি বলার পরে উনি আমাকে বলল যে একটু ধৈর্য ধরো, দেখি আর কতটুকু করা যেতে পারে। তো এক পর্যায়ে আমরা ধৈর্য ধরি নাই, আমরা ওনার কথা শুনে আমরা অন্য একদিকে চলে গেছি। যাওয়ার পরে হঠাৎ করে বাজারে একটা মারামারি বেজে যায়। ওকে। দুই পক্ষে বেজে যাওয়ার পরে আমাকে কল দেওয়ার পরে আমরা চলে আসি। আসার পরে আমরা মারামারি করার পরে আমাদের যে বিপক্ষ ছিল ওনাকে আমরা উৎখাত করে দিই। আচ্ছা, কি নিয়ে উৎখাতটা হলো আপনাদের? এটা উৎখাতটা হচ্ছে আপনার ওখানে কিছু আপনার আড়ত আছে মাছের,
ওই মাছের হয়তো দখল, হ্যাঁ দখল, তারপর চর আছে, চাঁদাবাজি দখল, তাই তো? চাঁদাবাজি বলতে আপনার আমাদের গ্রামের যে মানুষগুলো ছিল হুম তারা হচ্ছে ওই আমাদের প্রতিপক্ষ যারা ছিল ওনাদের কাছে এক ধরনের জিম্মি হয়েছিল। হুম মানে একটা একটা আমাদের ওখানে হচ্ছে জেলে বেশি, হুম একটা জেলে যখন মাছ ধরতে যায় তখন সেই জেলেটার উপরে অনেক জুলুম করে। হুম সেই জেলেটার মাছ নিয়ে আসে এবং মারধর করে, এরকম টর্চারিং করতো পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে এসে। আচ্ছা, আমাদের ইউনিয়নের কেউ করতো না, এটা পার্শ্ববর্তী ইউনিয়ন যারা ছিল তারা করতো। ওকে। তো এক পর্যায়ে এগুলো হচ্ছে আমাদের সাধারণ মানুষ যারা ছিলাম তারাও সহ্য করে নাই, হুম তা আমাদেরও সহ্য হয় নাই। তো পরবর্তীতে আমরা ওই আমাদের যে ইউনিয়নের যে চাচার পক্ষে ছিলাম তাকে আমরা নেতৃত্ব, তার পক্ষে হয়ে আমরা তাকে নেতৃত্ব আনার জন্য সবাই লুটে পড়ে আর কি লাগছি যে তাকে যেভাবে হোক আমাদের নেতৃত্ব আনতে হবে, হুম যেহেতু আমাদের এলাকার উনি। হুম পরবর্তীতে ওই বাজারে যখন মারামারি হয়, তো হওয়ার পরে ওই প্রতিপক্ষের ওনারা অনেক আহত হয়েছে এবং মামলা হয়েছে, হুম এবং আমাদের পক্ষেরও আমি নিজস্ব অনেকে আহত হয়েছিলাম। হুম হওয়ার পরে আমরা বেশ 4-5 দিন হসপিটাল ছিলাম। হুম থাকার পরে যখন দুই পক্ষের থেকে মামলা হয়, হওয়ার পরে ওই পক্ষ তখন এলাকা ছেড়ে চলে যায়, হুম আর আমাদের যে পক্ষটা ওনারা এলাকা নেতৃত্ব দেওয়া শুরু করে। আচ্ছা, তো যখন নেতৃত্ব দেওয়া শুরু করে তখন আমরা সকলেই একসাথে মিলামিশা নেতৃত্ব দিচ্ছে এবং ঘোরাফেরা সব কিছু নিজেদের মতনই চলতেছে। হুম হঠাৎ করে একদিন আমি ঢাকা চলে আসব, আর যখন ঢাকা চলে আসব আমি আমার এই চাচাকে বলি, হুম চাচার একটা ভাতিজা ছিল, তার নাম আমি বললাম না। সেই ভাতিজার সাথে আমরা আমাদের চলাফেরাটা ছিল বিশেষ করে। হুম সেই যখন ঢাকা চলে আসবো তখন চাচারে বললে আসছে যে চাচা আমি ঢাকা চলে যাই। হুম তো উনি বললো ঠিক আছে তুমি যাও, তাহলে আমি যখন বলবো তখন আইসো। তো আমি চলে আসি, আসার পর আবার এলাকায় যাই। এলাকায় গিয়ে আবার বেশ কয়েকদিন বেশ ভালোই যাচ্ছিল। হুম হঠাৎ করে একদিন আবারও ঢাকা আসার প্রিপারেশন নিলাম। তো ঢাকা যখন আমি আসার পরে আমাকে আমার একটা চাচাতো ভাই ছিল, হুম ওর সাথে একটা ছেলের সাথে দ্বন্দ্ব হয়। ওকে। দ্বন্দ্ব হওয়ার পরে ওই যে ছেলেটা, ওই ছেলের পক্ষ আমার যেই চাচা ছিল যার জন্য আমরা মারামারি করছি, হুম বিভিন্ন কার্যক্রম করছি, সেই চাচা তার পক্ষ নিছে এবং আমার যে চাচাতো ভাই তারও পক্ষ নিছে, নিয়ে এটা একটা বিচার করবে এরকম কিছু বলছে আমাকে। হুম তো পরে আমাকে বলল যে এটা আমি দেখতেছি। আমি বলি, ঠিক আছে আপনি তাহলে দেখেন, আমি গ্রামে আসতেছি। হুম তো হঠাৎ করে তার ভাতিজা আমাকে আমি বৃহস্পতিবারে ঢাকা আসছি, শুক্রবারে যখন ভাত খেতে বসছি তখন তার ভাতিজা আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তুমি গ্রামে আসো। তো আমি বললাম যে কেন? সে বললো আমাদের যে প্রতিপক্ষ যারা আছে তারা যে কোনো সময় আমাদের গ্রামে আসতে পারে, হুম সেটা মোকাবেলা করার জন্য আমাদের যেতে হবে। ওকে। তো পরবর্তীতে আমি লঞ্চে উঠে যাই, বাবা মা আমাকে না বলছে যে তুমি যেও না, তারপর আমি চলে যাই। আমি যখন ঘাটে গেছি, ঘাটে যাওয়ার পরে আমার অনেক ফ্রেন্ড সার্কেলটা আমাকে বাধা দিছে, আমি সেটাও শুনি নাই। আমি মানে ওই আমার চাচাটাকে আর এবং তার ভাতিজাকে আমি অনেক ভালোবাসতাম, যার কারণে ওনাদের কোনো কথা শুনলে আমি থাকতে পারতাম না। হুম তো তারা আমাকে এরকম করে নিছে, এবং একজন বডিগার্ড যেভাবে তাকে একটা মানুষকে সাপোর্ট দেয় ঠিক ওইভাবে তাকে আমরা সাপোর্ট দিতাম। ওকে। এবং আমার সাথে আরও 4টা ফ্রেন্ড ছিল, আমরা 5 জন ওনাকে সব সময় দেখতাম এবং তার পাশে ছিলাম। তো যখন আমাকে বাধা দেওয়ার পরে আমার আব্বু আম্মু, আমি শুনি নাই, আমি লঞ্চে উঠে গেলাম, আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। হুম যাওয়ার পর সকালবেলা আমি নামছি, নামার পরে সকালে যখন বাজারে আসছি নাস্তা করতে, হুম তখন আমার চাচি আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার চাচাতো ভাইরে মারছে, এটা কোনো প্রতিবাদ কেন করলো না? তো আমি যে ছেলেটা মারছে আমি তার কাছে গেলাম, হুম গিয়ে তাকে বললাম, বলার পরে সে কোনো রেসপন্স করলো না। এবং আমাদের ইউনিয়নের যে অভিভাবক ছিল, যে চাচা, যে নতুন নেতৃত্ব আসছে, তাকে বললাম, সেও কোনো রেসপন্স করলো না। হুম তো পরবর্তীতে আমি নিজে এটা প্রতিবাদ করতে যাই। ওকে। প্রতিবাদ করতে যাওয়ার পরে আমি যখন ওকে ধরছি, ধরার পর উনি বলছে যে আমার যে চাচাতো ভাই ওনাকে ওর বোনের কে নাকি ইফতিজিন করছে, এরকম একটা নিয়ে সে মারছে। হুম তো আমি ওকে বললাম, ঠিক আছে যদি তোমার বোনকে যদি ইফতিজিন করে থাকে তাহলে সেটা প্রুফ দেখাও। তো সে বললো ঠিক আছে, তো আমি প্রুফ দেখাইয়া তারপর এটার বিচার যাওয়ার হবে। হুম যখন ওকে প্রুফ দেওয়ানোর জন্য আমি ওর বাড়ির সামনে আসছি, ওকে ওর বাবার সাথে দেখা হয়েছে। ওর বাবা আসছে, আসার পর ওর বাবাকে আমি বললাম যে কাকা আমার চাচাতো ভাইকে মারলো, তো আপনি তো একটু এটা দেখতেও গেলেন না বা এটা প্রতিবাদও করলেন না। হুম তো যে ছেলে মারছে আর কি, ছেলের বাবাকে বললাম। হুম
তো সে আমাকে বলল যে তুমি কে, আমাকে মানে এরকমভাবে রাগে একটা কথা বলছে। তখন আমার সেন্সটা ঠিক ছিল না, ওকে। যে যেহেতু আমার চাচাতো ভাইকে মারছে, তো আমি আপনি জিজ্ঞেস করলাম, সেখানে আপনি বলতেছেন যে আমি কে। যেহেতু ওর বাবা মা কেউই ঢাকা গ্রামে নাই, ওরা সবাই ঢাকাতে, অতএব তার একজন গার্জিয়ান তো অবশ্যই আমি, যেহেতু আমি গ্রামে গেলে ওদের বাসায় থাকতাম। হুম। আমার টোটাল ফ্যামিলি ঢাকাতে, গ্রামে আমার কেউ ছিল না, শুধু আমার আত্মীয় স্বজন যারা তারা ছিল, আর যারা আমাকে নিছে তারা ছিল। হুম। পরে যখন এই কথা বলছি, উনি রাগে কথা বলছে মতন, ওনার সাথে আমার একটা হাতাহাতি হয়ে গেছে। হুম। হয়ে যাওয়ার পর ওই আমার ইউনিয়নের যে চাচা অভিভাবক, ওনার ভাতিজা, ওই যে ছেলে আমার চাচাতো ভাইকে মারছে, ওকে বিভিন্ন ধরনের দিছে যে আমি ওকে মারার জন্য অস্ত্র নিয়ে বসে আছি, হুম। এবং বিভিন্নভাবে ওকে আমি মেরে ফেলবো এরকম হুমকি দিছি। আসলে আমি এরকম কিছুই বলি না, সেটা ওর ভাতিজা হুম। ওর কাছে বলছে। তো ওই ছেলে ওর নিজের আত্মরক্ষার জন্য সে একটা গজাল নিছে। হুম। গজাল নেওয়ার পরে ছেলেটা, ওই যে চাচা, যখন আমি ওই ছেলের বাবার সাথে আমার হাতাহাতি চলতেছে, ওই মুহূর্তে ওই চাচার নির্দেশে 5 জন লোক আসে, হুম। আইসা আমাকে ধরে নিয়ে গেল তার বাসায় নেওয়ার পরে ওই যে ছেলের সাথে আমার চাচাতো ভাইয়ের সাথে ঝগড়া, আমি তখন গিয়ে দেখি ও বাসার ভিতরে, ওনাদের বাসার ভিতরে। অথবা Okay. এটা ওনাদের আগের একটা প্ল্যান ছিল যে ওনারা আমাকে মেরে ফেলবে এরকম কিছু, অথবা আমার লাইফটাকে পঙ্গু করে দিবে, এরকম একটা টার্গেট ওনাদের ছিল। তো সেটা অবশ্য আমি জানি নাই, সেটা একটা গোমট ছিল। হুম। তো যখন আমি বাসায় গেছি, যাওয়ার পর আমি ওই ছেলের ওখানে দেখে আমি ওনাদের বললাম যে আপনি ওরে আপনার বাসায় দেখে আপনি আমাকে কেন আনলেন। হুম। তো উনি আমাকে ওইটা বলল যে ওকে ওকে রাখছি, সেটা তোর কি সমস্যা। তো আমি বললাম ও তো আমাদের প্রতিপক্ষ, যারা ওদের লোক, হুম। তাহলে ও আপনার বাসায় কেন থাকবে। তো কথা বলছি মতন ছেলে আমারে একটা কথা বলছে, বলার পরে ছেলের সাথে আমার ওখানে হাতাহাতি হয়েছে। আচ্ছা। হাতাহাতি হওয়ার এক পর্যায়ে ছেলে আমাকে গজাল দিয়ে আঘাত করতেছে। তো আমার হাতে কিছুই ছিল না, ওর হাতে গজাল ছিল। তো ওই মুহূর্তে আমার যেই রুমের ভিতরে যারা ছিল সবে কিন্তু আমার নিজেদের লোক, আচ্ছা। কিন্তু ওনারা যে এরকম একটা করে রাখছে যে আমাকে মেরে ফেলবে এরকম কিছু, সেটা আমি আসলে বুঝি নাই ওই মুহূর্তে। ওকে। তখন ওনারা 4-5 জনে আমাকে ধরে ফেলছে। ধরার পরে ওই ছেলে আমাকে গজাল মেরে দিছে। গজালটা কোথায় মারছে? একটা গজাল আমার এই যে গলার এখানে মারছে, ওহো। এখানে মারছে একটা, আর এই যে কপালে একটা, হ্যাঁ। আর এই যে আমার এই কর্নারে একটা। Okay. আমার এগুলো ছবি আছে, সব প্রুফ আছে। হ্যাঁ। তো মারার পরে যখন আমার গলার ভিতরে যে আঘাতটা যখন পড়ছে, আমার সেই ব্লাড বের হইছে, সে ব্লাড দিয়ে আমার যেই ইউনিয়নের যে অভিভাবক, ওনার পুরো শরীর লাল হয়ে গেছে রক্তে, ওহো। এবং আমি একটা হালকা সেন্সলেট হয়ে আমি সবাই পড়ে গেছি। হুম। পড়ে যাওয়ার সাথে সাথে স্থানীয় যারা ছিল সবাই মিলে জিলে আমাকে স্থানীয় একটা হসপিটালে নিয়ে গেছে আমাদের উপজেলায়। উপজেলায় নেওয়ার পর ওখান থেকে আমাকে রেফার করে দিয়েছে বরিশাল সদরে। তো আমি সদরে গেছি, যাওয়ার পর ওখানে আমি 1 রাত ছিলাম। তখন আমার সেন্স ছিল, কিন্তু আমার শরীরে কোনো শক্তি ছিল না। হুম। আমার পুরো শরীরে ব্লাড দিয়ে ভরা ছিল, আমার ভিতরে অনেক ব্লাড জমে গেছে। হুম। তো আমার বাবা মা যেহেতু ঢাকা থাকে, আমার বাবা মা ওই মুহূর্তে পৌঁছাইতে পারে নাই। সকালবেলা আমার বাবা মা হলো বরিশাল পৌঁছাইছে, যেভাবে হোক। পৌঁছানোর পরে আমাকে যখন দেখছে, দেখার পরে যখন ডাক্তার আসে, বড় ডাক্তার, তো উনি বলল যে আমার যেই সমস্যা হয়েছে এটা ওখানে পসিবল না, হুম। এটাকে ইমিডিয়েটলিভাবে ঢাকা মেডিকেল আনতে হবে। হুম। তো আমি বিকাল 2টার দিকে আমি গ্রিন লাইন দিয়ে ঢাকার দিকে রওনা করলাম। জি। আমার দোনো হাতে স্লাইন, এবং দোনোটা হাতই আমার ভালো, এবং আমার গলায় ব্যান্ডেজ লাগানো, পিঠে ব্যান্ডেজ লাগানো, হাতে লুঙ্গি ছিল। হুম। আমাকে গ্রিন লাইনে উঠিয়ে দিল। তখনও আমি ভাবি না যে আমার এরকম কিছু হবে। যাই হোক, পরে আমি গ্রিন লাইনে ঢাকা চলে আসলাম। এখানকার যে আমার পলিটিক্যাল যে বড় ভাইরা ছিল, যাদের দ্বারা আমি করছি, তারা আমাকে সবাই দেখতে আসছে, এবং সবাই আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিছে। দেওয়ার পরে আমি ঢাকা মেডিকেল আসছি। আসার পরে আমাকে যখন ঢাকা মেডিকেল অতীতে ঢুকানো হলো, তখন আমার এখানে যে গজালটা মারছে, এই জায়গাটা কাটছে, সেটা আমি দেখতেছি। এই জায়গাটা অবুধ করে আমার কাটছে। কাটার পরে তখন ভিতরে যে ব্লাড ছিল, সেই ব্লাডগুলো বের করছে। তো করার পরে আমি ডাক্তারের প্রশ্ন করলাম যে স্যার আমি কি এখন সুস্থ হয়ে যাব? তো ডাক্তার বলল যে এখনও তুমি সুস্থ হবা না, তোমাকে অন্য একটা হসপিটাল রেফার করতে হবে। তো পরে আমার ওখান থেকে হৃদরোগে রেফার করছে। তখন আমি হৃদরোগে যাই। যাওয়ার পরে প্রথমে আমাকে কিছুই করে নাই, যেদিন গেছি রাত্রে আমাকে ওখানে রাখছে ওই অবস্থায়। সকালবেলা ডাক্তার আসে,
ইন্ডিয়ান ডাক্তার মেবি। আসার পরে আমাকে ইমিডিয়েটলিভাবে অপারেশনে নিছে। নেওয়ার পর আমার এখানে সব যে কাটার ছিল ওগুলো আর একটু ওনারা আরো বেশি করে কাটছে। আচ্ছা, একটু জায়গাটা আমার কাটতে কাটতে মোটামুটি অনেক কেটে ফেলাইছে। তো পরে কাটার পরে ওনারা ওদিন আর সেলাই করে নাই, ওভাবেই রেখে দিছে আমাকে, পেন্ডিস করে রেখে দেওয়ার পর তার পরের দিন আসছে। পরের দিন আবার আমাকে নিছে, অপারেশন থিয়েটারে নিছে। সেদিনও আমার সেলাই করে নাই, শুধু কাটতেছে প্রতিদিন। জি। কাটতে কাটতে জায়গাগুলো আমার অনেক বিগুট করে ফেলছে। পরে ডাক্তারের প্রশ্ন করলাম, স্যার এই যে আপনারা আমার এরকম করতেছেন, এটা আমার ফ্যামিলি করছে, বাট আমি করি নাই, কারণ আমার তো ওরকম শক্তি ছিল না তখন শরীরে। তো ওনারা বলতেছিল যে ওর অনেক ব্লাড জমে আছে ভিতরে, ব্লাডগুলা ক্লিয়ারের জন্য এগুলা ওর প্রতিদিন কাটতে হচ্ছে এবং সেলাই আমরা করতে পারতেছি না। পরে আমাকে রাখার পরে হঠাৎ করে আমার রাত্রেবেলা আমার অবস্থা খুবই ভয়াবহ, যে আমাকে ইমিডিয়েটলিভাবে আইসিতে নিতে হবে। তখন আমাকে আইসিতে ঢুকাইছে। আমি 2 দিন ফার্স্টে গিয়ে ওয়ার্ডে ছিলাম। তো আইসিতে ঢুকানোর পরে আমাকে ইমিডিয়েটলিভাবে আবার অপারেশনে নিল। তো নেওয়ার পরে আমাকে অপারেশন করার পরে সেলাই মেলে দিয়ে দিন আমাকে আনছে, সব কিছু সেলাই দিছে। তখন আমার হাত কিন্তু দুটোটা ভালো। তো পরে যখন অপারেশন আনার পরে পরের দিন হচ্ছে আপনি আমাকে ড্রেসিং করতে আসছে। যখন ড্রেসিং করতেছে ওই মুহূর্তে আমার 3-4টা সেলাই ছুটে গেছে। ছুটে যাওয়ার পর অনেক ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার পরে ডাক্তার আবার ওই ব্লিডিংটা যেভাবে হোক বন্ধ করে আবার অপারেশন থিয়েটারে নিছে। নেওয়ার পর ওইটাকে আবার ইটি করে আবার সেলাই করে আবার দিছে। দেওয়ার পরে তো আমি 1-2 দিন গেল ড্রেসিং করতে করতে বেশ। যাওয়ার পরে 4 দিনের মাথায় হঠাৎ করে আমার হাতের ডাইন হাতটা একটু ব্যথা করতেছে। তো আমি ডাক্তারে বললাম, স্যার আমার ডাইন হাতটা তো ব্যথা করতেছে। পরে ডাক্তার বলল, ঠিক আছে আমরা ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। পরে আমাকে ওষুধ দিল, আমি খেলাম। খাওয়ার পরে আমার হাতটা ঠিক হয় নাই প্রথম দিন। দ্বিতীয় দিনে আমার হাতটা এরকম অবস্থা হয়েছে, আমি হাতটা জাগাইতে পারছি না। প্রথম দিন জাগাইতে পারছি, পরের দিন পাচ্ছি না। তো পরে ডাক্তারে বললাম যে স্যার আমার হাত তো আমি জাগাইতে পারতেছি না, অনেক অনেক ব্যথা করতেছে। তো ডাক্তার আবার ওষুধ দিল এবং আমাকে পাঞ্চ দিল, যে তুমি পাঞ্চ করো ঠিক হয়ে যাবে। তো দেওয়ার পরে তার পরের দিন আমার হাত অর্ধেক মরে গেছে। অর্ধেক হাত মরে গেছে এবং আমার হাতের চারি আমি নিজে টাইনা উঠে ফেলাচ্ছি। তখন আমি ডাক্তারে বললাম, স্যার আমি তো আমার চারি উঠে ফেলাচ্ছি, কিন্তু আমার হাত তো কোনো কাজ করতেছে না। হাতে নিজের শরীরে নিজের চিমুট দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, পুরো অবশ হয়ে গেছে, অর্ধেক পুরো মইরা কালো হয়ে গেছে, আর হাতটা আমার এরকম হয়ে গেছে। তো ডাক্তার আমি যখন বললাম, তো ডাক্তারে দেখা আমার ফ্যামিলির সাথে ডিসিশন নিয়ে বললো যে ওকে ইমিডিয়েটলিভাবে ওর হাতটা কাটতে হবে। তখন আমার ফ্যামিলি প্রশ্ন করলো যে আমার ছেলের ভালো হাত কেন কাটতে হবে। তো তারা এটার উত্তর দিতে পারলো না। তো যেহেতু বাঁচতে তো হবে আমার, এখন হাত না কাটলে তো আমার বাঁচার কোনো রাস্তা নেই। তো পরে বাবা মা বললো, ঠিক আছে তাহলে যদি হাত কাটার পর যদি আমার ছেলে যদি বাঁচে তাহলে আপনার হাতটা কেটে ফেলেন। পরে ইমিডিয়েটলিভাবে আমাকে পঙ্গুতে রেফার করলো। পঙ্গুতে রেফার করার পরে আমার ডান হাতটা কেটে দিল। কেটে দেওয়ার পর ওখান থেকে আমারে যখন বের করার পরই আমাকে ওখানে রাখে নাই, আমাকে মুগদা একটা হসপিটালে রেফার করছে। রেফার করার পর ওখানে আমি 2-3 দিন ছিলাম। 4 দিনের দিন আমার অনেক ব্যথা হাতে। ব্যথার পরে আমি কোনো ডাক্তার পাচ্ছি না, ওখানে হচ্ছে নাইটে কোনো ডাক্তার থাকে না। তো পরে আমার অনেক যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। পরে আমি হসপিটাল থেকে আমি রাত্রেবেলা চলে আসছি, না বলে কাউকে বলি নাই, ডাক্তারকেও বলি নাই, আমি কাউকে বলি নাই। আমার পাশে যে ঘুমানো ছিল, আমাকে যে পাহারা দিচ্ছে তাকেও আমি বলি নাই, এত যন্ত্রণা ছিল। আমি চলে আসছি। আসার পরে আমি আমার বাসায় চলে গেছি। বাসায় গিয়ে রাতটা আমি ছিলাম। তো 2 দিন আমি আমার এলাকার যে হসপিটাল ছিল হসপিটালে আমি ড্রেসিং করছি। 3 দিনের দিন যখন আমি হসপিটালে ড্রেসিং করতে গেছি, তখন আমার এগুলা সব ইনফেকশন হয়ে সেলাই ফেটে সব ভিতরে ঢুকে গেছে। আমার এই যে গলায় যেগুলা একদম বুক থেকে এই যে পর্যন্ত আমার কিন্তু কাটা। তো যখন হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, পরে ডাক্তারে বললো যে ওরে ইমিডিয়েটলিভাবে যেখানে অপারেশন করছে ওখানে নিয়ে যান, অথবা অন্য কোনো হসপিটাল নিয়ে যান, এখানে পসিবল না। তো পরে আমার এখান থেকে আরেকটা হসপিটাল নিল, ওখানেও সেম কথা বলে দিছে। পরে আবার আমাকে যেখানে ফার্স্ট অপারেশন করছে হৃদরোগ, ওখানে আবার নিয়ে গেছে। নেওয়ার পরে
আমার সেলাইগুলো সব কেটে দিছে, হুম যেগুলো ছিল সব কেটে দেওয়ার পরে আমাকে খোলালিভাবে রাখছে। আবার আমার ভিতরে এতখানি আঙুল ঢুকে যেত এবং আমার খাদ্যনালী সহ সব কিছু দেওয়া যেত। কিভাবে সব কিছু পাচার হচ্ছে সব কিছু দেখতেছে। ওকে পরে হঠাৎ করে এরকম করে আমার ডাক্তার বলছে যে ওর এটা খোলা রাখতে হবে এবং ড্রেসিংয়ে এটা ভরে আনতে হবে, হুম সেলাই করলে সেলাই থাকবে না। হুম তো পরবর্তীতে ড্রেসিং করতেছি 2 দিন 3 দিনের দিন হঠাৎ, তখন আপনার রোজা ছিল, হুম ভোররাত্রেবেলা আমার হঠাৎ করে ডাইন হাতটা আবার ব্যথা, যে হাতটা কাটছে হুম ব্যথা। পরে আমি আমার আম্মুর সামনে আমার আম্মুকে বলতেছি, আম্মু আমার হাতটা অনেক ব্যথা করতেছে। হুম তো আম্মু বললো ঠিক আছে ওষুধ খাও। পরে আমার একটা ওষুধ দিল, ওষুধটা খাওয়ার ঠিক 5 মিনিট পর আমার পুরো শরীরে ব্লাড সব বের হয়ে গেল। তখন স্যার আমি আসলে কি বলবো, আমার আমার শরীরে এখনো কাঁপ দিচ্ছে ওই সময়টা আমার যখন মনে পড়ে। হুম তো আমার আম্মু এটা দেখে, আমার আম্মু আল্লাহ আমার আম্মুর অনেক হায়াত দুঃখ, আমার আম্মু অনেক কষ্ট করছে। তো আমার আম্মু এটা দেখে পুরো বিমড়ি খেয়ে পড়ে গেল। হঠাৎ আমার একটা চাচাতো ভাই ছিল, ও আমার অনেক হেল্প করছে। তো ওই সময় 2জন ডাক্তার বের হয়ে যাবে হুম সেরি খাওয়ার জন্য, ওই সময় গিয়ে আমার চাচাতো ভাই গিয়ে ডাক্তারের হাতে পায়ে 2টা যেভাবে ডাক্তারকে ব্যাক করাইছে। করার পরে ডাক্তার আসছে, আইসা ব্লাডটা আমার অনেক কষ্টে বন্ধ করছে। হুম কিন্তু আমার শরীরে কোনো ব্লাড নেই, আমার পুরো শরীর সাদা হয়ে গেছে এবং আমার ইমিডিয়েটলিভাবে আমাকে যদি একটু ব্লাড দেওয়া না হয় আমাকে বাঁচানো পসিবল না, হুম এরকম কথা ডাক্তার বলতেছে। তো পরে আমাকে একটা স্লাইন দিল, রক্তের স্লাইন। হুম স্লাইনটা ইমিডিয়েটলি যেহেতু রক্ত পাচ্ছে না, আমার চাচাতো ভাইকে আমি অন্য এক হসপিটালে পাঠাইছি রক্তের জন্য। হুম আমার রক্তের গ্রুপটা ছিল বি, যার কারণে আমি রক্তগুলো সবার কাছ থেকেই পাইছি। আমার শরীরে প্রায় 27 ব্যাগ রক্ত ঢুকানো হয়েছে এবং ও যত রক্ত ঢুকাইতো প্রত্যেকটা বাড়ি রক্ত বের হয়ে যেত, আমার আচ্ছা রক্ত রাখতে পারতো না। এমন করতে প্রায় 27 ব্যাগ রক্ত ঢুকানো হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমার যখন এরকম হয়েছে, আমি সকালবেলা ডাক্তাররা যখন সব আসছে, হুম আসার পর আমার দেখলো, দেখার পরে ওনারা আমাকে বলছে যে তুমি, আমাকে বলতেছে না আমার ফ্যামিলি বলতেছে যে ওরে মেবি আর 24 ঘন্টার বেশি বাঁচানো যাবে না, হুম ওরা আপনি নিয়ে যেতে পারেন। এই কথা যখন বলছে স্যার, তখন আর কি বলবো, এখন আসলে আমার চোখের পানি সব ওই হসপিটালই শেষ হয়ে গেছে। আমার হাজার কষ্ট থাকলে আমি কান্না করতে পারি না এখন চাইলেও, হুম কারণ আমার হসপিটাল থাকতে থাকতে আমার চোখের পানি সব চলে গেছে, আমার মার দিক তাকায় এবং আমার নিজের দিক তাকায়। পরে ডাক্তারে আমার আব্বু আম্মুরে বলতেছে আপনি নিয়ে যান। তো আমার আম্মু বলতেছে স্যার আমার ছেলেটাকে লাশ একটু ট্রাই করে দেখেন, হুম কিছু করতে পারেন কি না। তো ডাক্তারে বলল দেখেন এখন তো আমাদের দ্বারা কোনো পসিবল না, তবে আমরা একটা বোর্ড বর পরে আমাদের বড় ডাক্তার আসলে একটা সিদ্ধান্ত দিলে হয়তো আমরা কিছু করতে যদি পারি। হুম তো এই কথা বলার পর আমি দুর্বল হই নাই, অবশ্য আমি সবসময় আমার সাহস নিয়ে রাখছি। হুম আমি কখনো দুর্বল হই নাই এবং আমার মাকে আমি বুঝতে দিই না আমার দুর্বলতাটা, কারণ আমি জানি আমি দুর্বল হইলে হয়তো আমি বাঁচতাম না। আমি সব কিছু আমার নিজের মতন করে রাখতাম, সাহসটা আমার নিজের ভিতরে রাখতাম। কারণ আমার লাইফে যে জিনিসটা ঘটছে এটা আমার মনে হয় আমার যে শত্রু তারও যদি এরকম হইতো হয়তো বা সে বাঁচত না। আল্লাহ পাক বাঁচানোর মালিক। হুম পরে আমি আমার ফ্যামিলি সবার কাছ থেকে মাপ চাচ্ছি। মাপ চাওয়ার পরে ডাক্তার যখন বোর্ড বসার পরে বলল যে আমাদের দ্বারা তো এটা পসিবল না, কিন্তু আপনারা যেহেতু বলছেন আপনারা সাইন দেন, যদি কোনো কিছু হয় সেটা রিস্ক আমরা না, ডাক্তার বলছে। হুম তো পরে স্যার বাবা মা তো সাইন শুরুর থেকে দিতেছে, তো লাস্টবারের মতন দিছে যে যাই হোক যদি আমার ছেলেটা বাইচা আসে। পরে বললো ডাক্তার একটা সিদ্ধান্ত দিলে যে ওরে যদি হয় বাঁচে, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, হুম হয়তো বা ওর একটা সাইড লেগে যেতে পারে হুম এবং কি হয় প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, ওকে আমার যে কোনো একটা সাইড লেগে যাবে। তো বললো ঠিক আছে, তারপরে যদি আমার ছেলে যদি বেঁচে থাকে আমরা তো দেখতে পারবো, আপনারা করেন। পরে আমি সবার কাছ থেকে মাপ টাপ চেয়ে আমি ঢুকছি। ঢোকার পরে আমার অপারেশন থিয়েটার নিচে আমার ডাক্তারগুলো অনেক কষ্ট করছে আমার জন্য। হুম পরে আমার অপারেশন করলো, করার পর আমি যখন আমার জ্ঞান আসার পর আমি দেখতেছি যে আমার চারোদিকে অনেক ডাক্তারগুলা মাথা নিচু করে, মানে মাথা টেবিলে মাথা দিয়ে বসে আছে। আচ্ছা তো পরে আমি ওইটা বললাম যে স্যার বলছি মতন ওরা দেখি আমার সবাই একটা হাসি দিয়ে দিল। দেওয়ার পর আমার বললো তোমার ডাইন পাটা জাগাও, আমি জাগালাম, ডাইন পাও জাগালাম, বললো বাম পা জাগাও, জাগাইলাম, হাত জাগাইতে বলছে জাগাইছি।
বলো তুমি নিজে থেকে একটু ওঠো। আমি নিজে থেকেই উঠছি ইনশাল্লাহ। ওঠার পরে সবাই অনেক খুশি হয়ে গেল। পরে ওনারা যেটা ভাবছিল ওইটা আল্লাহর রহমতে আমার হয় নাই। তবে আল্লাহ পাক আমাকে জানি না কোন ছিল আমাকে বাঁচিয়ে রাখছে বা কোন ছিল আমাকে এত বড় একটা ঈদ থেকে নিয়ে আসছে, সেটা আল্লাহই ভালো জানে। পরে আনার পরে আমাকে এই ওয়ার্ডে দিল, এই সরি আইসিতে দিল। আইসি থেকে আমাকে 10 দিন পরে ওয়ার্ডে পাঠাইছে। আচ্ছা, এর ভিতরে আমার ড্রেসিং চলতেছে। তো সব কিছু হওয়ার পর আমার এই বুকের সিলাইটা হয়েছে, এই সিলাইটা আমার দিতে পারে নাই ডাক্তার। ওকে, এখান থেকে এখানে যে সিলাইটা দিতে পারে না, এটা ড্রেসিংয়ে ভরতে হবে। এটা দেন একমাত্র হচ্ছে আপনার এই যদি সিলাইটা দেয় হয়তো আমার গেডি টার্ন করতে পারবো না, এরকম কিছু। যার কারণে ফার্স্টে কোনোটাই সেলাই করে নাই, পুরো আচ্ছা। ওপেন রাখছে। আর এটার ভিতরে ড্রেসিং করতেছে এবং ড্রেসিং এটা আমার প্রত্যেকদিন ভরতেছে। পরবর্তীতে তার 10 দিন পরে আবার অপারেশন, এটা সেলাই দিবে এরকম একটা ডিসিশন নিছে। তো যখন সেলাই দিতে নিছে, নেওয়ার পরে আমার বুকটা সেলাই হয়েছে কিন্তু এটা সেলাই হয় নাই, এটা টোটালি সেলাই হয় নাই। পরে বলতেছে জ্বর এটা আপাতত সেলাই প্রয়োজন না, এটা আপনারা ড্রেসিংয়ে ভরে আনতে হবে। আর যেটা বুকটা আমরা সেলাই দিতে পারছি এটা দিয়ে দিছি। তো পরে ঈদের আগের দিন চাঁদ দিন আমাকে রিলিজ দিল যে এবার বাসায় নিয়ে যেতে পারেন। তখন আমার হাতের একটা হাড্ডি বেরোনো ছিল, মোটামুটি এতটুকু হাড্ডিটা বেরোনো ছিল। ওইটা বলছে যখন একটু শুকিয়ে আসবে তখন এটা আবার অপারেশন করে কাটতে হবে। তো পরে আমাকে রিলিজ দেওয়ার পর আমি বাসায় আসলাম। তো আসার পরে আমি এই ড্রেসিংয়ে আল্লাহর নাম নিয়ে সবসময় করতাম। মোটামুটি ভরে আসছে। এখন একটু যখন হালকা সুস্থর দিকে আসলাম, আমি কিন্তু কথা বলতে পারতাম না। আমার ব্রেন্ডে 2টা তার ছিঁড়ে গেছে এবং আমার হাতের 2টা রক ছিঁড়ে গেছে, এটা ডাক্তার বলছে। কিন্তু ব্রেন্ডেটা আমি বুঝতে পারতেছি, যার কারণে আমি অনেক জোরে কথা বলে আমার ব্রেন্ডে অনেক লাগে, মনে হচ্ছে আমার পুরো শহর ঘুরাচ্ছে এরকম মনে হচ্ছে। পরে যাই হোক এভাবেই করার পর হঠাৎ করে একদিন বললো যে হাড্ডিটা কাটতে হবে। তো আমি আবার বঙ্গুতে আমার যেতে হয়। যাওয়ার পরে আমি যখন আমার অপারেশনের সময় হয়েছে তখন ব্লাড লাগবে। তো আমি অপারেশন থিয়েটারে ঢুকছি, সারাদিন না খাওয়াচ্ছিলাম। থাকার পরে এখন আমার ব্লাড যে দিবে ওই লোকটা আসতে একটু লেট হয়ে গেছে। হওয়ার পরে আমাকে যখন অপারেশন থিয়েটারে শোয়ানোর পরে এখন ব্লাডের জন্য আমার অপারেশন করতেছে না। তো আমিও খিদারা সহ্য করতে পারতেছি না ওই মুহূর্তে। তা আমি কি করলাম যে ম্যাম আমি প্রয়োজনে পরে আসব, আমি এখন অপারেশন করবো না কারণ আমার অনেক খিদা লাগছে। পরে বলো তুমি তোমার উপরে ডিফেন্ড। তো আমি বললাম ঠিক আছে। পরে আমি চলে আসি অপারেশন থিয়েটার থেকে। আসার পরে আমি বাসায় টোটালি একবার বাসায় চলে আসি, আমি আর ওখানে থাকি নেই। তো আসার পরে এক পর্যায়ে আমি ড্রেসিং করে আমার হাতে আমার নিজের ড্রেসিং আমি নিজেই করতাম। অনেকদিন ডাক্তার এসে করতো, পরবর্তীতে আমি নিজেই করতাম। এবং এক পর্যায়ে করতে 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 হঠাৎ করে একদিন ব্যান্ডেজের সাথে আমার হাড্ডিটা চলে আসে, যেটা আমার অপারেশনে ভালো লাগতো ওইটা অটোমেটিকলি চলে আসছে। হয়তো আল্লাহ পাক আমার দিকে হয়তো বা তাকাইছে, যার কারণে এটা হয়েছে। চলে আসার পরে পরবর্তীতে আস্তে আস্তে আমার জিনিসটা শুকিয়ে গেছে, ওকে, টোটালি শুকিয়ে গেছে। যাওয়ার পর আমি একটু সুস্থ হই। এখন যে ছেলেটা আমার আঘাত করাইছে সেই ছেলেটার সাথে আমার মিট করবে এবং আমার প্রায় এই চিকিৎসা বাবদ আমার 17 থেকে 18 লাখ টাকা গেছে গা। আমার ফ্যামিলির যা ছিল সব কিছু আমি শেষ করছি একমাত্র রাজনীতির কারণে। এবং আমি আরও মানুষকে বলছি যারা আছে যারা দেখতেছে সকলকে বলছি যে আপনারা যারাই রাজনীতি করেন এমন একটা স্থানে করেন যে স্থানে আপনার নিজের একটা সিকিউরিটি থাকবে, নিজের একটা স্থান থাকবে, নিজের ফ্যামিলির লোকজন থাকবে, ওই জায়গায় করেন। কারো কাছে ব্যবহার হতে যায় না। হয়তোবা আমার মতন এরকম অবস্থা আপনাদেরও হতে পারে। তো আমি চাই যাতে এই ভুল, আমার যে ভুল যে আমি আমার আত্মীয় না, আমার কিচ্ছু না, আমি একজনের কথায় সে আমাকে অনেক কিছু দেখাইছে এবং সে এমনও বলছে যে আমি তার ছেলে। আমার মা যখন আমাকে আনতে গেছে সে বলছে যে আমারও 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, যে ও আমার ছেলে, এরকম বলে আমাকে রেখে দিয়েছে আমার মার কাছ থেকে। তত এরকম যাতে আর কেউ না পড়ে, আমার মতন অবস্থায় তার কারণ না হয়, আমি সকলের কাছে এই জিনিসটা চাচ্ছি এবং আমার জন্য সবাই দোয়া করবো, আমি এটা চাচ্ছি। আপনার বয়স কত? আমার বয়স 27 প্লাস। 27 বছর বয়সে আপনি যে এই যে অপরাজনীতির শিকার হলেন বা রাজনীতি করে আপনি যে হাতটা হারালেন, মৃত্যুমুখে পতিত হলেন, এটা কি খুব প্রয়োজন ছিল আসলে? না, এটা প্রয়োজন ছিল না, কিন্তু
এই বর্তমান যুগটা আমাকে নিয়ে গেছে, বর্তমান যুগটা আমাকে নিছে। এবং আপনি কোনো মামলা করেছেন, আইনগত কোনো ব্যবস্থা হ্যাঁ নিয়েছেন? মামলা করছি, এবং মামলা আমি খালাসও করে দিছি। খালাস বলতে? যে ছেলের বিরুদ্ধে আমি মামলা করছি ওই ছেলের সাথে একটা মিট হয়েছে, হ্যাঁ। হওয়ার পরে কিন্তু ছেলে সহ যারা আমার এই কাজটা করেছে তারা বলছিল আমার লাইফের টোটাল এটা তারা নিবে। কিন্তু মিট আমার 17 লাখ টাকা যখন গেছে, আমার ফ্যামিলি সবকিছু শেষ করে দিছে আমি। তারপরে আমার ফ্যামিলিটা পুরো রাস্তায় নিয়ে আসছে, এরকম একটা পর্যায়ে আমরা চলে গেছি। তখন আমার মিট হওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। টাকা নিয়েছেন, টাকা নিয়ে হ্যাঁ, মিট করেছেন? কিছু টাকা হয়তো আমার চিকিৎসা বাবদ তারা আমার কিছু টাকা দিছে, কিন্তু আমার লাইফের কোনো সিকিউরিটি তারা আর নেয় নাই তারপরে বুঝে। কিন্তু ওখানে বলা ছিল যখন আমি মামলা খালাস করেছি এবং জজের সামনে আমার বলা ছিল যে তারা টোটাল আমার লাইফটা তারা নিবে, এরকম কথা তারা দিছে। কিন্তু তারা আমার ওরকম কিছুই নেয় নাই। কিন্তু তার পরবর্তীতে অন্য যে বড় ভাইরা, আমার ঢাকাতে যে বড় ভাইরা ছিল, তারা আমাকে সর্বোচ্চ হেল্প করছে এবং এখনো করে। এবং সে আমার যে ভাই, আমার একটা ভাই আছে, আমি নামটা এখানে বলতে চাচ্ছি না, আমার সেই ভাইয়াটা আমাকে আমার মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে দেখবে, এতটুকু বিশ্বাস তার প্রতি আছে। এবং সে আমাকে দেখে, আমার সর্বসময় আমার যা প্রয়োজন হয় সে আমাকে দেয়। কিন্তু যাদের জন্য আমি হাত হারাইলাম, যাদের জন্য, সেই ভাইও আমাকে না বলছে তুই গ্রামে যাইস না এবং তুই ওদের সাথে ওদের রাজনীতির সাথে তুই অ্যাক্টিভ হইস না, তুই যেখানে আসিস এখানে থাক, ভালো থাকবি। কিন্তু আমি কারো কথা শুনি নাই। কিন্তু ওই লোকটা একমাত্র, ওই যে লোকটা, যে চাচা, এই চাচা আমাকে কি করছে সেটা আমি নিজেও জানি না এখন। যাই হোক, আমি আসলে আপনার গল্পটা শুনলাম, এরকম গল্প যে আমি আসলে এর আগে কখনো নিয়েছি কিনা মনে পড়ে না। আমি খুব ছোট্ট করে একটা কথা বলি, জীবনটাকে আসলে বোঝাটা খুব জরুরি। আমাদের দেখেন, আমরা সবসময় জীবনের কখনো কখনো এমন কিছু মুহূর্ত আমাদের সামনে আসে যে মুহূর্তগুলোকে আমরা আমাদের জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট মুহূর্ত মনে করি, এবং ইম্পর্টেন্ট মুহূর্ত মনে করে আমরা জীবনটাকে নষ্ট করে দিই। আপনার যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়, এই ক্ষতি সারাটা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। এবং আপনি একটা এক্সাম্পল। আমি মনে করি এই যে রাজনীতির সাথে যুক্ত হওয়া, এলাকার মধ্যে মাস্তানি করা, গ্রুপিং করা, এবং এসব করে একটা গ্রুপ আরেকটা গ্রুপের উপরে খবরদারি করতে গিয়ে জীবন হারানো, পা হারানো, হাত হারানো, এসব ঘটনা বাংলাদেশে অহরহ হয়। কিন্তু দিন শেষে যার হারায় সেই বোঝে যে কত বড় ক্ষতি হয়েছে। আজকের এই গল্প থেকে যদি দুজন মানুষের সতর্ক হয়, তো আমি বলবো যে আমরা কিছুটা হলেও বোধহয় কন্ট্রিবিউট করতে পারলাম। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।